পশ্চিমবঙ্গের সব নেতারা মিথ্যে কথা বলেন। মিথ্যে কথা বললেই যে বড় ভালো নেতা হওয়া যায় তা নয়, কিন্তু মানুষ মিথ্যে কথা শুনতে ভালোবাসেন। কখনো তারা হাসতে হাসতেই মিথ্যে কথাগুলো শোনেন, আবার কখনো মিথ্যে ছাড়া আর তো কোনো সান্ত্বনা নেই কপালে, এই ভেবে চোখের জল মুছতে মুছতেই মিথ্যে কথাগুলো শোনেন। এবার ব্যাপারটা হচ্ছে, পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে বহু বছরের একটা এরকমই মিথ্যে কথা হলো ঘাটাল মাস্টার প্ল্যান। বাম জমানা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের জমানা, প্রতি বছর বিভিন্ন রকম প্রতিশ্রুতি আসে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। সব নেতারা অনেক রকম কথা বলেছেন, কিন্তু এই মাস্টার প্ল্যান আর হয় না। ঘাটালের মানুষ আজও বন্যার দুর্দশায় বেঁচে রয়েছেন এবং তাদের আজও রাস্তাঘাট জলে ভেসে যাচ্ছে, ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, সাপের কামড় থেকে বাঁচতে হচ্ছে, ত্রাণের অপেক্ষা করতে হচ্ছে। এমনকি এতটাই তিতিবিরক্ত মানুষজন দেখা যায় ঘাটালে দরজা থেকে বেরিয়ে যে জল জমে রয়েছে রাস্তায়, সেখানে দাঁড়িয়েই তর্পণ সেরে ফেলছেন মানুষজন, যে ঠিক আছে কি আর করা যাবে, কোনো সরকারই তো আমাদের আর এই ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারলো না, তারা শুধু প্রতিশ্রুতিই দিয়েছে, আমাদের এই দুয়ার পর্যন্ত তারা গঙ্গাকে পৌঁছেই দিয়েছে, তাহলে আর আমাদের গঙ্গায় গিয়ে কি হবে, এখানেই আমরা তর্পণটা সেরে ফেলি। এবার এটা আমি রাগ করে বলছি না বা ইয়ার্কি করে বলছি না, এই ঘটনা সত্যিই ঘটেছে। তো ঘাটালের এই পরিস্থিতি, প্রতিবার প্রতিশ্রুতি আসে, বন্যা আসে, শুধু দিদি এখনো পর্যন্ত এখানে একটা নৌকাশ্রী প্রকল্প করে দিতে পারেননি। এই ঘাটালের নির্বাচন প্রথম থেকেই দুদিকে বিভক্ত হয়ে গিয়েছিল, দুভাগে বিভক্ত। একদিকে ছিলেন দেব বা দীপক অধিকারী, আরেকদিকে হিরণ চ্যাটার্জি। প্রথমে যদি আমরা দেবের কথায় আসি, তার এবার নির্বাচনের থিমটা হচ্ছে, আমি তো এবার নির্বাচনে দাঁড়াতেই চাইনি, আমি তো জানো না বলেছিলাম কত করে যে আমি নির্বাচনে দাঁড়াবো না, আমি হাতে পায়ে ধরে বলেছিলাম ওগো আমাকে টিকিট দিও না গো, আমি আর রাজনীতি করব না, আমি আর নির্বাচনে দাঁড়াবো না। কিন্তু 10 বছরের সাংসদ যিনি ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে ব্যর্থ, সেই সাংসদকে মুখ্যমন্ত্রী নাকি বলেছেন যে না না তোমাকে তো দাঁড়াতেই হবে, তুমি না দাঁড়ালে কি করে হবে বাবা, তুমি না দাঁড়ালে আমাদের কি যে হবে, আচ্ছা ঠিক আছে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা করে দেবো, রাজ্য সরকার করে দেবে বাবা, তুমি ভোটে দাঁড়াও। আরেকদিকে হিরণ চ্যাটার্জি তিনি বলছেন এবং শুভেন্দু অধিকারীও বলছেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়নি, তার কারণ রাজ্য সরকার। কেন্দ্রের ইচ্ছা ছিল, ঘাটালের সাধারণ মানুষেরও ইচ্ছা ছিল, কিন্তু রাজ্য সরকার এমন গড়িমসি করেছে, এমন গদাই লস্করি চালে চলেছে যে শুধুমাত্র তারা ভোটটাই টেনেছে, কাজের বেলায় লবডঙ্কা। এই গোটা বিষয়টা আরো কনভুলেটেড হয়ে যায় এবং ঘাটালের সাধারণ মানুষের দুর্দশার প্রশ্নটা আরো চাপা পড়ে যায় যখন দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বিজেপির প্রার্থী একে অপরকে পার্সোনাল অ্যাটাক করছেন, তারা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছেন এবং এই পার্সোনাল অ্যাটাককে প্রত্যেক দিকের রাজনৈতিক দলই একদম পলিটিক্যালি মোটিভেট করছে, পলিটিক্যালি সেটাকে সাহায্য করছে, মদত দিচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, দেব বা দীপক অধিকারী তিনি বলছেন যে দিদি এবার কথা দিয়েছেন যে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবেই দেবে, রাজ্য সরকারই বলেছে করবে। বেশ ভালো কথা। এখানে দুটো প্রশ্ন আছে। এক, আপনি 10 বছর ধরে সাংসদ, 10 বছর আপনি যতদিন সাংসদ রয়েছেন এই রাজ্যে আপনার দলই ক্ষমতায় রয়েছে, তা 10 বছরে আপনি রাজ্য সরকারকে দিয়ে এই সিদ্ধান্ত কেন নেওয়াতে পারেননি? আপনারই দল সরকারি থেকে 10 বছরে কেন বলেনি যে ঘাটাল মাস্টার প্ল্যানটা তারাই করে দেবে? এবং দ্বিতীয় কথা হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য দুটো জিনিস লাগবে, এক হলো টাকা এবং দুই হলো জমি অধিগ্রহণ। এবার টাকার কথা যদি বলতে হয়, তাহলে আমাদের এই রাজ্য সরকার ভাতা প্রকল্প এই সমস্ত কিছু দিতে দিতে যথেষ্ট টানাটানিতে রয়েছে, ধার করে কাটাতে হচ্ছে। আর জমি অধিগ্রহণ, এই রাজ্য সরকারের জমি অধিগ্রহণের ব্যাপারে যথেষ্ট অ্যালার্জি রয়েছে। অলরেডি দেউচা পাচামিতে এই রাজ্য সরকার জমি অধিগ্রহণের একটা রিস্ক নিয়েছে, আবার আরেকটা জায়গায় জমি অধিগ্রহণ করে তারা ঘাটাল মাস্টার প্ল্যান করবে, সেই রিস্ক তারা নেবে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও একটা জায়গায়, দ্বিতীয় জায়গায় জমি অধিগ্রহণ করার রিস্ক নেবে, এই কথাটা একেবারেই মনে হয় না। আরেকটা কথা, একজন ব্যক্তি যিনি দুবারের সাংসদ, এত বছর ধরে তিনি রাজনীতি করছেন, তিনি যদি আজ এসে বলেন, এবং তিনবারের প্রার্থী, তিনি যদি সামনে এসে বলেন আমি রাজনীতিটা ঠিক ওই রকমভাবে বুঝি না, তাহলে আপনার সেই ব্যক্তির প্রতি একজন মানুষ হিসেবে কতটা মর্যাদা বা সম্মান থাকবে সেটা আলাদা কথা, কিন্তু রাজনীতিবিদ হিসেবে, দুবারের সাংসদ হিসেবে তার প্রতি কোনো সম্মান বা মর্যাদা থাকবে কি? যাই হোক, আমরা চলে আসি এবারে হিরণের কথায়। বিজেপির প্রার্থী তিনি ঘাটালে। এবারে হিরণের বিরুদ্ধেও আবার একাধিক অভিযোগ উঠেছে, নানা রকম কথাবার্তা বলা হয়েছে, তিনি সেসব নস্যাৎ করে দিয়েছেন। এই মুহূর্তে আরেকটা গুজব চারিদিকে উঠেছে যে এই হিরণ চ্যাটার্জি নিজেকে ডক্টর হিরণ চ্যাটার্জি বলেন, কিন্তু তার আসলে কোনো ডক্টরের ডিগ্রি নেই। আরটিআই করে জানা গেছে যে তার কোনো এরকম ডিগ্রি ফিগ্রি নেই। এই কথাটাকেও নস্যাৎ করে দিয়েছেন হিরণ চ্যাটার্জি এবং তিনি বলছেন এইরকম একটা আরটিআই রিপোর্ট কি করে পেয়ে গেল বিরোধীরা, আমি নিশ্চয়ই খতিয়ে দেখব, খুঁজে দেখব। এখন তো লোকসভা নির্বাচন নিয়ে আমি ব্যস্ত আছি, কিন্তু নির্বাচনটা মিটে গেলেই খড়গপুর আইআইটির বিরুদ্ধে আমি কলকাতা হাইকোর্টে যাব।
কারণ তার বক্তব্য তিনি খড়গপুর আইআইটি রিসার্চ ফেলো, অথচ আরটিআই করে দেখা যাচ্ছে এরকম বিষয়টা নয়। তো যাই হোক, হিরণ চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন বিজেপির হয়ে ঘাটালে দেবের বিরুদ্ধে। হিরণ শুভেন্দু অধিকারীর প্রিয়পাত্র হতে পারেন, তবে হিরণের সঙ্গে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের বারবার সংঘাতের কথা কিন্তু সামনে এসেছে। প্রথমত তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে হিরণ পরিচিত ছিলেন, তারপর যখন তিনি বিজেপিতে যোগ দিলেন তখন অনেকেরই খটকা লেগেছিল, প্রশ্ন উঠেছিল। হিরণ তারপর যাই হোক বিজেপিতে থেকে গেছেন, বিজেপির বিধায়কও হয়েছেন, কিন্তু নিজের দলের মধ্যেই অন্যান্য নেতাদের সঙ্গে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের মতো নেতাদের সঙ্গে বারবার তার সংঘাতের কথা কারোরই অজানা নয়। তাহলে সেক্ষেত্রে ঘাটালে দেবের বিরুদ্ধে হিরণকে কেন দাঁড় করানো হলো? এর কারণ ট্রাইফেক্টা। এক হচ্ছে, ব্যক্তিগতভাবে হিরণ দেবকে খুব একটা পছন্দ করেন না এবং সেই ক্ষোভটা চ্যানেলাইজ করার একটা জায়গা হলো এই নির্বাচনী লড়াই। দ্বিতীয় কথা, বাণিজ্যগতভাবে টলিউড ইন্ডাস্ট্রি এতটাই তৃণমূল কংগ্রেস ঘেঁষা যে সেখানে বিজেপি করার জন্য হিরণ চ্যাটার্জি কিভাবে কোণঠাসা হয়েছেন সেই ক্ষোভ হিরণ বারবার প্রকাশ করেছেন, উগরে দিয়েছেন। এবং তৃতীয় কথা, ঘাটালে দেবের বিরুদ্ধে বিজেপির অন্য কাউকে দাঁড় করালে খুব একটা কাজের কাজ হতো না। তার কারণ মার্কেটে এটা বহুবার দেখা গেছে, এই উদাহরণ ভুরি ভুরি রয়েছে, যে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সেলিব্রিটিদেরকে দাঁড় করালে মানুষ একেবারে হেদিয়ে পড়ে তাকে ভোট দেন। আর এইখানে টলিউড ইন্ডাস্ট্রির একজন লিডিং কমার্শিয়াল হিরোকে দাঁড় করানো হয়েছে, অতএব তার উল্টো দিকে একজন সেলিব্রিটি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যিনি যুক্ত ছিলেন তাকে দাঁড় করাতে পারলে তো ভালো ব্যাপার। এবং সেক্ষেত্রে যদি এটা হিরণ হয় তাহলে হিরণই তাই। দেব আর হিরণের নানান তরজা উঠে এসেছে এই নির্বাচনের আগে। যেমন দুম করে একটা মামলার কথা সামনে উঠে এলো, সেখানে বলা হলো দেবের প্রতিনিধি হিসেবে পরিচিত রামপদ মান্না বলে এক ব্যক্তি, তিনি একজন ভদ্রলোকের কাছ থেকে টাকা নিয়েছেন তার মেয়েকে আশাকর্মীর চাকরি পাইয়ে দেবেন বলে, কিন্তু তার মেয়ে চাকরিটা পায়নি টাকা দেওয়ার পরেও। তো এই নিয়ে সেই ব্যক্তি টাকা ফেরত চেয়েছিলেন, কিন্তু টাকা তাকে ফেরত দেওয়া হয়নি। এরপর তিনি অভিযোগ করেন এবং সেই মামলাটা আদালতে ওঠে। কিন্তু এই নিয়ে যখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রচন্ড তরজা চলছে, সেই সময় দেখা যায় অভিযোগকারী মামলাটা প্রত্যাহার করে নিয়েছেন, কারণ তার বক্তব্য যে তিনি অলরেডি একটা সেটেলমেন্টের জায়গায় পৌঁছে গেছেন এবং তিনি এই মামলাটা করার পর, অভিযোগ করার পর টাকা তাকে ফেরত দেওয়া হয়েছে, 1,80,000 টাকা তিনি ফেরত পেয়ে গেছেন, তিনি দিয়েছিলেন 2 লক্ষ টাকা। তাহলে সেই কারণে তিনি মামলাটা প্রত্যাহার করে নিচ্ছেন। এবার এই কেসটা সংক্রান্ত একটা অডিও রেকর্ডিং আবার হিরণ চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন, যেখানে দাবি করা হচ্ছিল যে একজন ব্যক্তির যার গলা শোনা যাচ্ছে এই টাকা পয়সা সংক্রান্ত অভিযোগ তিনি শুনছেন এবং বলছেন খতিয়ে দেখবেন, সেই গলাটা হচ্ছে দীপক অধিকারী ওরফে দেবের। হিরণ চ্যাটার্জি প্রশ্ন করেন যে এই অডিও রেকর্ডিং কি সত্যি, তাহলে দেবকে তো জবাব দিতে হবে। এরপর আবার দেব জানান যে ওটা একটা ফেক অডিও রেকর্ডিং এবং এই ফেক অডিও রেকর্ডিং বের করার জন্য হিরণের বিরুদ্ধে দেব এফআইআর করেছেন। এই চর্চা তো চলছিলই। তার মধ্যে আজ সকালে শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে আবার একটা ছবি পোস্ট করেছেন, যেখানে কিছু টাকা পয়সার লেনদেনের ছবি দেখা যাচ্ছে, একটা ডায়েরিতে কিছু হিসাবের ছবি দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী দাবি করছেন এনামুল হক, গরু পাচার মামলার সঙ্গে যিনি জড়িত, গরু পাচার মামলার অভিযুক্ত, সেই এনামুল হকের সংস্থার কাছ থেকে দেব টাকা নিয়েছেন। এনামুল হকের ভাইয়ের কাছ থেকে দেব প্রায় 50 লক্ষ টাকা নিয়েছেন এবং গরু পাচারের টাকা যে তার কাছে গেছে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখানে আবার দেবের বক্তব্য হচ্ছে এনামুল হক ভাই একটা প্রোগ্রাম আয়োজন করেছিলেন যেখানে হিরণ চ্যাটার্জি পারফর্ম করেছিলেন, তাহলে হিরণও তো টাকা নিয়েছেন। তাহলে দেব বলছেন আমি যদি গরু পাচারের টাকা নিয়ে থাকি, আমি যদি গরু পাচারকারী হয়ে থাকি, তাহলে তো হিরণও গরু পাচারকারী, সেই টাকা হিরণের কাছেও গেছে। তারই সঙ্গে আবার দেব প্রশ্ন তুলছেন যে সমস্ত ডকুমেন্টস, এই হিসাবপত্র, লেজার, ছবি, যেগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে থাকার কথা, কারণ তারা এই বিষয়টা নিয়ে তদন্ত করছে, সেগুলো শুভেন্দু অধিকারীর কাছে কি করে পৌঁছালো, এটাও তো খতিয়ে দেখা দরকার। যাই হোক, এরপরে দেব আবার একটা ছবি পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেলে, আবার সেখানে অ্যাকাউন্টের কিছু হিসেব দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে দেব যে টাকাটা নিয়েছিলেন সেই 50 লক্ষ টাকা তিনি আবার ফেরতও দিয়েছিলেন। তবে এই নিয়ে আবার শুভেন্দু অধিকারী জবাব দিয়েছেন এবং তিনি বলছেন যে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেবকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করলো, এই বিষয়টা নিয়ে খোঁজ খবর শুরু করলো, তারপরে দেব টাকাটা ফেরত দিয়েছেন, কিন্তু তাতে দেবের দোষটা অবশ্যই কমে যায় না। অতএব বুঝতেই পারছেন এই কাদা ছোড়াছুড়িতে আগেই যেটা বললাম, ঘাটালের মানুষের কথা চাপা পড়ে যাচ্ছে। অনেকেই এটা ভুলেই যাচ্ছেন যে এই নির্বাচন, ঘাটালের নির্বাচনটা দেব আর হিরণের এই পার্সোনাল অ্যাটাক, তাদের এই তরজা নিয়ে নয়, ঘাটালের মানুষকে নিয়ে, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রশ্নটা নিয়ে।
যে প্রতিশ্রুতি তারা বছরের পর বছর পেয়ে এসেছেন সেটা আদৌ সত্যি হবে কিনা সেই নিয়ে। এইটা যদি 2014 বা 2019 হতো হয়তো দেবও এতটা চিন্তা করতেন না, বিজেপিও হয়তো জেতার সুযোগ আছে ভেবে এতটা মরিয়া হয়ে উঠতো না। কিন্তু পরিসংখ্যান বলছে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা সেখানকার মানুষের কাছে একটা আশার প্রশ্ন, অনেক বছর ধরে তারা আশা করে বসে আছেন। তাহলে এবারের দেখার বিষয় হলো এতদিন ধরে যারা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত করতে পারেননি রাজ্যে ক্ষমতায় থাকার পরেও আবারও কি ঘাটালের মানুষজন তাদেরই বিশ্বাস করবেন? কারণ তারা এখন বলছেন আমরা কেন্দ্রের অপেক্ষায় আর বসে থাকবো না, আমরাই এবার ঘাটাল মাস্টার প্ল্যানটা করব, রাজ্য সরকারই করবে। আবার উল্টো দিকে এইবারে কি ঘাটালের মানুষজন সেই দিকে যাবেন যেখানে তারা বলতে পারবেন যে ঠিক আছে রাজ্য তো করতে পারলো না কারণ রাজ্য বলেছে কেন্দ্র দিচ্ছে না, আমরা বরং এমন কাউকে বেছে নিই যেখানে কেন্দ্রের তরফ থেকেই আমরা ডিরেক্টলি এই ঘাটাল মাস্টার প্ল্যানকে ছিনিয়ে আনতে পারবো বা কেন্দ্রকে ডিরেক্টলি প্রশ্ন করতে পারবো। এই প্রশ্নটা আসার উত্তর দেবে ঘাটাল। ঘাটাল মাস্টার প্ল্যান কত বছর ধরে ঘাটালের সাধারণ মানুষের সামনে ঝুলে আছে জানেন? জানা যাচ্ছে 5-এর দশকে বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী প্রথম ঘাটালের বন্যার সমস্যার কথা সংসদে তুলে ধরেন। এরপরে একটা কমিটি তৈরি করা হয় এবং সেই কমিটির তরফ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রস্তাব দেওয়া হয়, সেই প্রস্তাব গৃহীত হয়। কেন্দ্রের তরফ থেকে মানসিং কমিটি আসে, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে, দেখে চলে যায়, ব্যাস কাজকর্ম থেমে গেল, আর কোনো কাজ এগোলো না, অনেকগুলো বছর ধরে কিচ্ছু হলো না। 1983 সাল, অনেকগুলো বছর পর পশ্চিমবঙ্গের সেই সময়কার সেচমন্ত্রী প্রভাস রায় তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেন। তবে কাজ বলতে ওইটুকুই, শিলান্যাস করে ওখানেই আটকে সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। এর 10 বছর পর 1993 সালে ঘাটালের সাধারণ মানুষজন বিরক্ত হয়ে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি তৈরি করেন। ঘাটালের সাধারণ মানুষজনেরাই এটা তৈরি করেন, তবে সেই কমিটি তৈরি করার পরেও কোনো কাজকর্ম এগোয়নি। ইতিমধ্যে এই করতে করতে আরো অনেকগুলো বছর কেটে গেল। 2009 বাম জমানা, তারা ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে শুরু করলো, কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠানো হলো, কিন্তু ইতিমধ্যে সরকার গেল বদলে, তৃণমূল কংগ্রেস এলো ক্ষমতায়। সেচমন্ত্রী মানস ভুঁইয়া এটা নিয়ে আবার উদ্যোগী হলেন, রিপোর্ট পাঠানো শুরু হলো কেন্দ্রের কাছে। ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে একটা গ্রিন সিগন্যালও পাওয়া গেল, কিন্তু তারপরেও কাজকর্ম কিচ্ছু এগোয়নি, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। একটা সময় নিয়ম এটা বলা হয়েছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কেন্দ্র দেবে 75% টাকা আর রাজ্যকে দিতে হবে 25% টাকা। তারপরে সেই নিয়মটাও বদলে গেল, বলা হলো রাজ্য দেবে 50% টাকা আর কেন্দ্র দেবে 50% টাকা। এরপরে তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি যখন সেচমন্ত্রী হয়েছিলেন তিনি বলেছিলেন 2 মেদিনীপুরের স্বার্থে ভিক্ষা করে হলেও ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের করতেই হবে। এবং তারপরে এই ঘাটাল মাস্টার প্ল্যানের দায়িত্ব এসে পড়েছিল সেচ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর। তিনি তখন তৃণমূল কংগ্রেসে, তার ঘাড়ের ওপর ঘাটাল মাস্টার প্ল্যানের দায়িত্ব এসে পড়েছিল এবং তখন তিনিও কেন্দ্রীয় সরকারের বাপ্পান্ত করেছিলেন, বলেছিলেন কেন্দ্র সহযোগিতা করছে না তাই এসব হচ্ছে না। তবে ওই সমস্ত কথাবার্তা বলে তিনিও ইতি টেনেছিলেন, তিনিও কাজ এগোতে পারেননি। তারপর তিনি চলে গেলেন বিজেপিতে এবং এখন তিনি বলছেন যে এই রাজ্য সরকারের অপদার্থতা, মিথ্যে কথা বলে এসেছেন 10 বছর ধরে সাংসদ এবং রাজ্য সরকার কাজ করতে পারেনি, তারা কোনো জমি অধিগ্রহণ করতে পারেনি, কেন্দ্রীয় সরকারের ইচ্ছা থাকলেও সেই কারণে ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়নি। নাও বোঝো ঠেলা। কোথায় কখন কে কোন প্রতিশ্রুতি দিচ্ছেন শুনতে শুনতে ঘাটালের মানুষ ক্লান্ত, কারণ কাজে তারা কিছুই দেখতে পাচ্ছেন না। ঘাটালের মানুষ আজ শুধুমাত্র তৃণমূল বিজেপিকে নয়, বামেদেরও এই একই প্রশ্ন করতে পারেন, 34 বছর ধরে ক্ষমতায় থেকে যেটা আপনারা করতে পারেননি আপনাদের কেন বিশ্বাস করব আমরা? এবারের এই নির্বাচনটা যে দেব আর হিরণের এই পার্সোনাল তরজার নির্বাচন নয়, তুতুম্যায় দেখার নির্বাচন নয়, সেটাই ভুলিয়ে দেওয়া হচ্ছে, সেটাই মানুষের মাথা থেকে চলে যাচ্ছে, এড়িয়ে যাচ্ছেন লোকজন। এবারের নির্বাচন ঘাটাল মাস্টার প্ল্যানের, ঘাটালের মানুষের এই দুর্দশা কবে দূর হবে সেই প্রশ্নের উত্তর জানার নির্বাচন। ঘাটালের মানুষকে আজও প্রত্যেক বছর বন্যায় একেবারে জর্জরিত হতে হয়, জলে সমস্ত কিছু তাদের ভেসে যায় এবং তাদের প্রত্যেক বছর ত্রিপল, শুকনো খাবার, ত্রাণের অপেক্ষা করে হাত পেতে বসে থাকতে হয়। কোন সভ্য দেশে এটা হতে পারে? একবার একটা মানুষকে চড় মারা বোঝা যায়, কিন্তু বছরের পর বছর যেই এসেছে সেই চড় মারবে, চড়ের পর চড় মারবে, এটা কি করে মেনে নেওয়া যায়? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়, হঠাৎ যদি উঠলো কথায়। ভালো থাকবেন।